হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সিটেট 2020 ফেব্রুয়ারির প্রশ্নপত্র নিয়ে। ইউপি লেভেলের প্যাডাগজি প্রশ্ন যেগুলি সাবজেক্ট থেকে থাকে, বাংলা থেকে থাকে। এটা এলপির ক্ষেত্রে, ইউপির ক্ষেত্রে, প্রথম ভাষার ক্ষেত্রে, দ্বিতীয় ভাষার ক্ষেত্রে সবগুলি একই, আমরা সেম পড়তে পারি। অর্থাৎ এখানে 15টা প্রশ্ন থাকে শুধু বিষয়ভিত্তিক এবং 15টা প্রশ্ন থাকে প্যাডাগজি। অর্থাৎ প্যাডাগজি প্রশ্নটি আমরা এলপি, ইউপি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সবাই দেখতে পারি, প্রত্যেকেরই কাজে আসবে। আর ফার্স্ট পেপারে কি থাকে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা সেখানে থাকবে একটি গল্প, একটি কবিতা। যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এর আগের ভিডিওতে আমি বলছি, সেখানে থাকে দুটো গল্প। তো এখানে আমরা দুটো গল্প পাবো, দুটো গল্প পড়বো এবং প্যাডাগজি প্রশ্ন পাবো 15টি। তো আমরা গল্পটা পড়ার আগে আগে প্রশ্নগুলি দেখে নিই, কারণ প্রশ্নগুলি দেখলে গল্প পড়ার সময় আমরা অনেক আনসার, অর্ধেক আনসার আমরা এমনিতেই বের করে নিতে পারবো। এটা একটা ট্রিক্স। কোনো গল্প পড়ার আগে এক্সামের ক্ষেত্রে সে প্রশ্নগুলি আগে দেখে নেওয়া উচিত, তাহলে পড়ার সময় আমরা হাইলাইট করতে পারবো বিষয়গুলি। প্রথম প্রশ্নে বলা হয়েছে, দেখো, আমরা ফুরিয়ে ফতুর হয়ে গেছি নিঃশ্বসিত তৈল প্রদীপের মতো। বাক্যটিতে কোন অলঙ্কারে প্রয়োগ করা আছে? এটা যেহেতু গ্রামারের প্রশ্ন তাই এটা ছেড়ে দিলাম, এটা পরে আলোচনা করে দিচ্ছি। বদ্রীনাথে যাত্রাপথে দূর থেকে সর্বপ্রথম লেখকের দৃষ্টিগোচর হলো কি? এটা আমরা গল্পে দেখব। নিচের প্রদত্ত কোন নামটি কারোর কাছেই পরিচিত নয়? তারপরে প্রশ্ন বলা হচ্ছে, বদ্রীনাথ এসে লেখক কি অনুভব করলেন? তারপরে প্রশ্নে বলা হচ্ছে, পাণ্ডাদের 5 ভাইয়ের মধ্যে কেবল দুজনের নাম প্রদত্ত গদ্যাংশে উল্লেখ করা হয়েছে, সেই দুটি নাম কি কি? এবং বলা হচ্ছে, বেশ পাকা পাথরের দোতলা বাড়ি বেশ কোন জাতীয় বিশেষণ? এটাও আমরা ব্যাকরণগত প্রশ্ন পেলাম। এবং পরেরটা ততইচব সন্ধি বিচ্ছেদ করলে সঠিক উত্তর কোনটি? অর্থাৎ এখানে 8টি প্রশ্নের মধ্যে আমরা 3টি পেলাম ব্যাকরণগত প্রশ্ন আর 5টি পেলাম গল্প থেকে প্রশ্ন, বদ্রীনাথের যাত্রাপথ থেকে। এটা তাহলে এই 5টা প্রশ্ন আমরা গল্প পড়ার সময় খেয়াল করব। গল্পটা পড়ি, যাদের মনে হচ্ছে গল্পটা দরকার নেই তারা স্কিপ করে যাবে। গল্পটা দেখলে তোমাদের একটা এক্সপিরিয়েন্স হবে যারা নতুন, যে কিভাবে প্রশ্ন করা হয়। দূর থেকে ক্ষুদ্র গ্রামখানি যখন প্রথম দৃষ্টিগোচর হলো তখন আনন্দ উল্লাস করবার শারীরিক এবং মানসিক সঙ্গতি নেই। দেখো, প্রথম প্রশ্নই বলা হয়েছে, আমরা পেয়ে গেলাম যে বদ্রীনাথের যাত্রাপথে দূর থেকে সর্বপ্রথম লেখকের কি দৃষ্টিগোচর হলো। এই 122 নম্বর প্রশ্নটা দেখো, এই যে দূর থেকে বদ্রীনাথের ক্ষুদ্র গ্রামখানি, অর্থাৎ 122 নম্বরের অ্যান্সার আমরা এখানে পেয়ে গেলাম। আনসার এটা হচ্ছে 122 নম্বরের আনসার, দৃষ্টিগোচর হলো। তারপরে বলছে, কেমন করেই বা থাকবে আমরা ফুরিয়ে ফতুর হয়ে গেছি নিঃশ্বসিত তৈল প্রদীপের মতো? এটা থেকেও হয়তো প্রশ্ন করেছে, আমরা দেখব কি বলা হয়েছে। না, এটাতে শুধু ব্যাকরণগত প্রশ্ন করা হয়েছে এখান থেকে, তাই আমার মনে পড়লো যে প্রশ্ন পড়লে এটাই সুবিধা, আমরা প্যারাগ্রাফে বুঝতে পারি। এটা থেকে ব্যাকরণগত প্রশ্ন করা হয়েছে। তারপর বলা হচ্ছে, দীর্ঘ 25 দিনের যে দুঃখময় ইতিহাসটা আমাদের পেছনে পড়ে রইল তাকে আমরা ভুলেই গেছি। আজ আমাদের যাত্রার শেষ দুঃখ দহনের নিবৃত্তি, আমাদের সেদিনের সামান্য তীর্থযাত্রা আজ বিরাটের পদতল স্পর্শ করেছে। মন বললে তুমি এই তোমার রূপ, যার জন্য এলাম সে তো মন্দিরে নেই, সে তোমার আছে পথে পথেই, সামান্য মন্দিরে তুমি বন্দী নও। এটা থেকে হয়তো একটা প্রশ্ন আছে, আমরা পরে দেখে নিব, আমরা মার্ক করে নিচ্ছি এখন। গঙ্গার পুল পার হয়ে ঢুকলাম গ্রামে, গ্রামের নাম বদ্রিকাশ্রম, কেউ বলে বদ্রী বিশালা, কেউ বা নারায়ণাশ্রম। এই গ্রামের ভিন্ন ভিন্ন নাম, এটার থেকে প্রশ্ন আছে, দেখবে প্যারাগ্রাফে পড়ে, যেহেতু আমরা মার্ক করে রাখলাম কি কি আছে, প্রশ্ন দেখব পরে। প্রথমেই বা হাতি, ছোট ডাকঘর, তারপরেই পথের দুধারে ছোট ছোট দোকান, আকাশ মেঘলা, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, বাতাসের বেগেও অসহ্য ঠান্ডায় কোনো দিকে আর মুখ ফেরাবার উপায় নেই, তাড়াতাড়ি নির্দিষ্ট বাসায় এসে উঠলাম। তারপরের অংশ, বাসাটির আভিজাত্য অল্প নয়, বেশ পাকা, এটার থেকে বিশেষণের প্রশ্নটা করা হয়েছে। দরজা জানলার উপরে ওঠাবার সিঁড়ি, সম্মুখে পাথরের খাদরি করা প্রকাণ্ড চত্বর, এটি আমাদের পাণ্ডারা বাসাবাটি, যে পাণ্ডাকে আমরা আশ্রয় করেছি তিনি এখানে বেশ প্রসিদ্ধ, নামডাক আছে, তারা 5 ভাই, 2 ভাইয়ের নাম দেওয়া আছে সূর্যপ্রসাদ ও রামপ্রসাদ প্রভৃতি, পুত্রের নাম পিয়ারিলাল। এই দুটো ভাই থেকে প্রশ্ন করা হয়েছে। দেবপ্রয়োগে এদের প্রতিনিধি আমাদের তত্ত্বাবধান করেছিল, প্রথমেই এদের অতিথি সৎকারে আমরা কৃতজ্ঞ বোধ করলাম। নিচের ঘরে কতগুলি কম্বল এনে
এরা আমাদের জন্য বিছিয়ে দিলেন, কাঠ এনে আগুন জ্বালালেন, এই আগুন আর কম্বল সেই দুর্যোগে আমাদের জীবন দান করলো। সূর্যপ্রসাদ এবং রামপ্রসাদের মতো এমন ভদ্র ও সদালাপী পাণ্ডা তীর্থস্থানে অতি বিরল। প্রায় প্রত্যেক বাঙালি এবং হিন্দুস্তানি যাত্রী এদের বাসাবাড়িতে এসে ওঠেন। দুর্যোগ ও ঠান্ডায় অকর্মণ্য হয়ে সমস্ত দিন ঘরের ভেতরে অতি অস্বস্তিতে কাটতে লাগলো। মাছি নেই কিন্তু কাপড় চাপড় ও কম্বলে পোকার ভয়ানক উৎপাত। এই কম্বল থেকে একটা প্রশ্ন এসেছে, আহারাদি তথৈচব। এই তথৈচব শব্দ থেকে সন্ধি দেওয়া হয়েছে। রান্নাবান্নার জায়গা নেই, সুবিধাও নেই, শক্তিও নেই, অতএব আমরা সিংহের মারফত পুরী আনতে হলো, ধন্যী পুরী, পুরী সর্বদেশে অগতির গতি। এখন আমরা প্রশ্নগুলি দেখি কি কি প্রশ্ন করেছিল। প্রথমটা ব্যাকরণ অংশটা পরে বলছি, যেহেতু আমরা এটা আগে পড়লাম, এখন তাড়াতাড়ি আগে আমরা এইগুলি দেখে নিই। নিচের প্রদত্ত কোনটিতে কোন নামটি গ্রামের কারোর কাছে পরিচিত নয়? দেখো এটা আমরা পড়েছিলাম এখানে, এটা হচ্ছে গ্রামের নাম বদ্রিকাশ্রম বলেছিল, কেউ কেউ বদ্রী বিশালা এবং নারায়ণাশ্রম, অর্থাৎ তিনটা নাম পেলাম, বদ্রিকাশ্রম, বদ্রী বিশালা, নারায়ণাশ্রম। তাহলে এখানে দেখি কী নাম আছে, নারায়ণাশ্রম গল্পে আছে, বদ্রিকাশ্রমও আছে, বদ্রী বিশালাও আছে, বদ্রিকা নাথ নেই। তাহলে এটা হবে আনসার, এটা হবে ভুল। তারপর দেখো, কম্বল গায়ে দিয়ে লেখক তার সঙ্গীদের কেন অসুবিধা হচ্ছিল? দেখো কম্বলে পোকা ছিল, একটু আগে আমরা পড়েছি, কারণ কম্বলে ছিল পোকা। তারপরে প্রশ্নে বলা হয়েছে, বদ্রীনাথে এসে লেখক কি অনুভব করলেন? দেবতা থাকেন সকল পথে পথেই, দেবতা একমাত্র কেবলমাত্র মন্দিরেই থাকেন, দেবতা কেবলমাত্র বদ্রীনাথেই থাকেন, দেবতা কেবলমাত্র তীর্থস্থানেই থাকেন। এটা দেখো ফার্স্ট পেরার শেষেই আমি দাগিয়েছিলাম, এটা হচ্ছে যে তোমার আছে, তোমরা যে আছে পথে পথেই সামান্য মন্দিরে তুমি বন্দী নও, অর্থাৎ মন্দিরে নেই, সব জায়গার মধ্যেই দেবতা বর্তমান, অর্থাৎ দেবতা থাকেন, এই অ্যান্সারটা হবে সকল পথেই। পাণ্ডাদের 5 ভাইয়ের মধ্যে কেবল দুজনের নাম প্রদত্ত গদ্যাংশে উল্লেখ করা হয়েছে, সে দুটি হলো, দুটো নাম আমরা দাগিয়েছিলাম, সূর্যপ্রসাদ এবং রামপ্রসাদ। বেশ পাকা পাথরের দোতলা বাড়ি, এখানে বেশ শব্দটি কোন জাতীয় বিশেষণ? অর্থাৎ এটা কোন জাতীয় বিশেষণ বলা হচ্ছে? ক্রিয়া বিশেষণ, বিশেষের বিশেষণ এবং সর্বনামীয় বিশেষণ, বিশেষণের বিশেষণ, বিশেষের বিশেষণ না বিশেষণের বিশেষণ। দেখো বেশ পাকা, পাথর হচ্ছে বিশেষ্য, এই পাকা হচ্ছে বিশেষণ, আর বেশ হচ্ছে বিশেষণের, অর্থাৎ বিশেষণ, এই যে পাকা শব্দটা বিশেষণকে বিশেষিত করেছে বেশ দিয়ে। কেমন পাকা? বেশ পাকা। পাকা শব্দটা নিজেও বিশেষণ, তাই এটা হবে বিশেষণের বিশেষণ। তারপর বলা হচ্ছে তথৈচব, এটা হচ্ছে স্বরসন্ধি তথাযুগ এবজ। তারপর প্রথম প্রশ্নটা রয়ে গেছে আমাদের, এটা বলা হচ্ছিল, আমরা ফুরিয়ে ফতুর হয়ে গেছি, নিঃশ্বসিত তৈল প্রদীপের মতো বাক্যটিতে কোন অলঙ্কারে প্রয়োগ হয়েছে? অলঙ্কার সিটেটের সিলেবাসের মধ্যে রয়েছে, আমি পরবর্তী কোনো ভিডিওতে অলঙ্কার নিয়ে আলোচনা করে দিব, এখন আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে উপমা অলঙ্কার, অর্থালঙ্কার। এটি উপমা অলঙ্কার। উপমাটা কী হয়? তুলনা বোঝায়। দেখো আমি ফুরিয়ে ফতুর হয়ে গেছি নিঃশ্বসিত তৈল প্রদীপের মতো, মানে তার সঙ্গে তৈল প্রদীপের একটা তুলনা করা হয়েছে, আর এই মতো হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। আমরা সাধারণভাবে মনে রাখবো উপমাতে তুলনা বোঝায়, এখানে তুলনা বোঝানো হয়েছে। তাহলে এখন আমরা পরের গল্পটি পড়ব। পরের গল্পটি পড়ার আগে প্রশ্নগুলি দেখে নিই। প্রশ্নগুলি দেখলে আমরা দেখলাম এর আগে যে বের করতে আমাদের সুবিধা হয়। এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে, রক্তারক্তি পদটি কোন সমাসের উদাহরণ? এটাও ব্যাকরণগত প্রশ্ন, এটা পরে বলছি। তারপর বলা হচ্ছে, নিচের কোন গ্রামটির আকৃতি অনেকটা, এখানে ভুল আছে প্রিন্টিং, এটা অনেকটা হবে পটলের মতো। তারপর বলা হচ্ছে, মৌখালীর 2 গোষ্ঠীর লোকেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত প্রায় কতদিন ধরে চলছে? তারপরে প্রশ্ন বলা হচ্ছে, মৌখালীর 2 গোষ্ঠীর দ্বন্দ্বটা এখন কিসে এসে দাঁড়িয়েছে? তারপরে প্রশ্ন বলা হচ্ছে, পশ্চিম 133 নম্বর, পশ্চিম মৌখালীর অসুরের সাথে কার মুখের আদলের সাদৃশ্য ছিল? তারপরে প্রশ্ন, ক্ষয়িষ্ণু শব্দটির বিপরীত শব্দ কোনটি? এটাও ব্যাকরণগত প্রশ্ন। তারপর বলা হচ্ছে 135 নম্বর, হাটে দুপক্ষের লোকই নিজেদের জাহির করতে গিয়ে প্রায়ই মারামারি
করে বসে। বাক্যটিতে জটিল বাক্যে রূপান্তরিত করলে সঠিক রূপ কোনটি? অর্থাৎ থেকে 4টে বাক্য দেওয়া আছে, এটাও ব্যাকরণগত প্রশ্ন, এগুলি আমরা পরে বের করব। আগে আমরা গল্প থেকে যেগুলি প্রশ্নোত্তর হয়েছে সেগুলি আমরা দেখব। গল্পটা পড়িনি, পড়ার সময় আমরা খেয়াল রাখবো প্রশ্নগুলি। মৌখালি গ্রাম আকারে বড়, পূব আর পশ্চিমে টানা লম্বা, অর্থাৎ ম্যাপসটা মনে রাখবে। পূবে বামনখালী সীমানা, পশ্চিমে মিয়াগঞ্জ অবধি, উত্তর আর দক্ষিণে কয়েকটা ছোট ছোট গ্রাম, এর সঙ্গে মিশে যাওয়া আকৃতি খানিকটা পটলের মতো। অর্থাৎ এখানে বলা হচ্ছে দেখো মৌখালি গ্রামের পূবে আর পশ্চিমে মিশে যাওয়া আকৃতিটা খানিকটা পটলের মতো। কোন গ্রামের? মৌখালি গ্রাম আকারে বড়। দেখো যেহেতু পূব আর পশ্চিমে লম্বা হয়ে গেছে, মাঝখানটা চওড়া হয়ে গিয়েছে, তাই এটা মৌখালি হবে। মৌখালির দুদণ্ডের মধ্যে আড়াআড়ি খুব পুরনো, প্রায় 3 পুরুষের। এটা কত সময়ের কথা বলা হচ্ছিল? তাদের মধ্যে আড়াআড়ি বা শত্রুতা 3 পুরুষ থেকে। তারপর বলা হচ্ছে দেখো, এর সূত্র আজ প্রায় অনেকেই ভুলে গেছে, ইতিহাসের পাতা বিবর্ণ, কিন্তু রেওয়াজটা রয়ে গেছে, সাধারণ মানুষের মধ্যে নিয়মের মতো চলে আসছে, সেটা অনেকটা উদয় আর অস্তের মতো চিরসত্য। রেষারেষির ধরনটা অবশ্য একালে এসে অনেকটা ভুল পাল্টেছে। মামলা মোকদ্দমি রাহাজানি 2 পুরুষ অবধি খুব জমজমাটভাবেই চলতো, আর সম্ভবত 3 পুরুষ আস্তে আস্তেই 2 গোষ্ঠী খানিকটা নিঃস্ব হয়ে পড়েছিল আর্থিকভাবে। ক্ষয়িষ্ণু বুদ্ধিমান, এই ক্ষয়িষ্ণু শব্দটির বিপরীত শব্দ জিজ্ঞেস করেছে। বংশধরেরা হয়তো ক্ষয়িষ্ণু মানে ক্ষয়ে যাওয়া, হয়তো নিজেদের ক্ষমতার জোরটা খুব ভালোভাবেই বুঝে উঠতে পেরেছিলেন, তাই বিপদের ধরনেও বদলে গেছে। কার কত আর্থিক সঙ্গতি, এটা এই আর্থিক সঙ্গতি অর্থাৎ তাদের দ্বন্দ্ব এখন কিসে এসে দাঁড়িয়েছে এটা দেখব। এটা হচ্ছে আর্থিক সঙ্গতি করতেই এখন 2 গোষ্ঠীর প্রাণান্ত। তবু এই সঙ্গতির দাপটের মধ্যেই দ্বন্দ্বটা এখন সীমাবদ্ধ। পুজোর সময় প্রমাণের ধুম লাগে বেশি, উভয় পক্ষেরই বিরাট করে পুজো হয়। 5 মাস আগে থেকেই শুরু হয় কুমোর চর্চা, ঠাকুর চর্চা। কার ঠাকুর কত বড় কুমোরের হাতে উঠবে, কার ঠাকুর মণ্ডপের চালা টপকাবে, বেশ যা করেই প্রচার শুরু হতে থাকে। পূব আর পশ্চিমে যত বিবাদেই থাক, হাট একটাই, হাটে 2 পক্ষের লোকই নিজেদের জাহির করতে গিয়ে প্রায়ই মারামারি করে বসে। যে পক্ষ যত বেশি মার খায়, সে পক্ষের তত বেশি জেদ চাপে। ক্ষমতার দৌড় দেখাতে 7 দিনে উৎসবের জোয়ার শেষ হয় না। গত শোনে পূব পশ্চিমের মেজকর্তা রাখাল বাড়ুজ্যের মুখের আদলে ওদের অসুরের সাদৃশ্য নিয়ে রীতিমতো রক্তারক্তি হয়েছিল। এই রক্তারক্তি পট্টি থেকে সমাজ দিয়েছে এবং প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল কার মুখের আদলে অসুরের মূর্তি তৈরি করা হয়েছিল। এটা হচ্ছে রাখাল বাড়ুজ্যে। এখানে পেয়ে গেলাম একটা। হঠাৎ শোনা গেল পশ্চিম মৌখালির নকুল ভট্টাচার্য বাদামতলির সেরা ঢাকি মাধব নট্টকে বায়না করেছেন। কথাটা হাটের মুখে ছড়িয়ে গেল। পূব মৌখালির ভাসান চক্রবর্তী অত্যন্ত উত্তেজিতভাবে রাখাল বাড়ুজ্যেকে খবরটা পৌঁছে দিয়ে ঘন ঘন তামাক টানতে লাগলো। রাখাল বললেন, বলেছ? এখানে গল্পটা শেষ হয়েছে, এখন আমরা প্রশ্নোত্তরগুলি করব। প্রশ্নে বলা হয়েছে দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে রক্তারক্তি পদটি কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে বহুব্রীহি সমাসের মধ্যে রক্তে রক্তে, এটার ব্যাসবাক্য হবে রক্তে রক্তে যে যুদ্ধ। রক্তে রক্তে যে যুদ্ধ সমাসের নিয়ে আমার ভিডিও আছে, এই ভিডিওর এন্ড পেজে আমি দিয়ে দিব। নিচের কোন গ্রামটির আকৃতি অনেকটা পটলের মতো? এটা হচ্ছে আমরা প্রথমে দেখেছি, প্রথম পেরাতেই আছে মৌখালি, দুদিকে লম্বা হয়ে গেছে, মাঝখানটা চওড়া হয়ে গেছে। মৌখালির 2 গোষ্ঠীর লোকেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত প্রায় কতদিন ধরে চলছে? আমরা গল্পে পেয়েছি 3 পুরুষ থেকে চলছে। মৌখালির 2 গোষ্ঠীর দ্বন্দ্বটা এখন কিসে এসে দাঁড়িয়েছে? এটা অর্থ আর্থিক সঙ্গতিতে দাঁড়িয়েছে। তারপরে প্রশ্ন, পশ্চিম মৌখালির অসুরের সাথে কার মুখের আদলের সাদৃশ্য ছিল? এটা ছিল আমরা পড়েছি রাখাল বাড়ুজ্যে। ক্ষয়িষ্ণু শব্দটির বিপরীত শব্দ কোনটি? ক্ষয়িষ্ণু হচ্ছে ক্ষয়ে যাওয়া, বর্ধিষ্ণু হচ্ছে বেড়ে বেড়ে যাওয়া, এটা হবে বর্ধিষ্ণু।
তারপর বলেছে একটা বাক্য থেকে প্রশ্ন এসেছে, হাটে দুপক্ষের লোকই নিজেদের জাহির করতে গিয়ে প্রায় মারামারি করে বসে। বাক্যটি জটিল বাক্যে রূপান্তরিত করলে কোনটা সঠিক হবে? এখানে 4টে অপশন দেওয়া আছে। এটা হচ্ছে, যখন হাটের দুপক্ষের লোক নিজেদের জাহির করতে যায় তখন প্রায় মারামারি করে বসে। হাটের দুপক্ষের লোকই নিজেদের জাহির করে প্রায় মারামারি করে বসে। তারপরে বলছে, হাটের দুপক্ষের লোক নিজেদের জাহির করতে যায় বলে প্রায় মারামারি করে বসে। যদি ও হাটের দুপক্ষের লোকই নিজেদের জাহির করতে যায় তবুও প্রায় মারামারি করে বসে। আমরা কি জানি যে জটিল বাক্যে সাপেক্ষ সর্বনাম যুক্ত হয়, যৌগিক বাক্যে অব্যয় যুক্ত হয়। এখানে সাপেক্ষ সর্বনাম আমরা দুটোতে পাই, যখন তখন দিয়ে পাই, আর এখানে যদি এবং তবু দিয়ে পাই, দুটোর মধ্যে পাই। কিন্তু দুটোর মধ্যে পেলেও কোনটা কারেক্ট হচ্ছে আমরা পড়লেই বুঝতে পারবো। এখানে বলা হচ্ছে যখন হাটে, অর্থাৎ সময়ের কথা বলা হচ্ছে। যখন হাটে লোকরা যায় জাহির করতে তখন মারামারি করে। যদিও দিয়ে দেখো, যদিও দিয়ে কোনোভাবেই মিলছে না, তার মানে এটা ঠিক হবে। এখন রয়েছে 15টা প্যাডাগজি প্রশ্ন। প্যাডাগজি প্রশ্নগুলি আমরা দেখব। পরে 136 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ব্যাকরণ শিক্ষণ শিক্ষার্থীকে কিসের উন্নয়নে সাহায্য করে? এটা হচ্ছে যথাযথতাতে সাহায্য করে। তারপরে প্রশ্ন বলা হচ্ছে, একজন ভাষা শিক্ষিকা শিক্ষার্থীদের তাদের পাশে বসা সঙ্গীটিকে একটি বৃষ্টির দিনে অভিজ্ঞতা বর্ণনা করতে বললেন। এই অনুশীলনের ফল কি হবে? ক্লাসে পাঠ্যপুস্তক পড়ার একঘেয়েমি কেটে যাবে। যখন তারা বর্ণনা দেবে তখন ক্লাসে গণ্ডগোল হবে, তাদের ধারণার মৌখিক বিকাশের উন্নতি ঘটবে, ক্লাসে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তাদের ধারণার, যেহেতু লিখবে না তাহলে কি হবে, মৌখিক বিকাশের উন্নতি একটা ঘটবে। লিখনের কর্মকৌশলটি কিসের সাথে সম্পর্কিত? এখানে 4টে দেওয়া আছে, মানে সিরিয়ালি লিখতে, মানে কোনটার পর কোনটা আসবে এটা আমাদের বলতে হবে। এটা হচ্ছে অপশন নাম্বার 1, প্রথমে হবে এটা, এটা হচ্ছে প্রথম, তারপর হচ্ছে এটা হচ্ছে 2 নম্বর, তারপরে এটা হবে 3 নম্বর, এটা হবে 4 নম্বর। তারপরে প্রশ্ন বলা হচ্ছে, একজন ভাষা শিক্ষিকা ছাত্রদের তাদের সবচাইতে ভালো 5টি জিনিস তাদের পোর্টফোলিওতে রাখতে বললেন এবং অন্যান্য সরিয়ে দিতে বললেন। এরপর তিনি তাদের এই 5টি নির্বাচিত জিনিসের বিশেষ বৈশিষ্ট্যগুলি প্রতিফলিত করতে বললেন। এই প্রতিফলনটি হবে, এটাকে কি বলা হবে? সামগ্রিক মূল্যায়ন, সহপাঠী মূল্যায়ন, স্বীয় মূল্যায়ন এবং শিক্ষিকার মূল্যায়ন। যেহেতু তারা নিজেরা করবে এটা, তাই এটা হবে সেলফ অ্যাসেসমেন্ট, এটা হবে স্বীয় মূল্যায়ন। তারপর বলা হচ্ছে, প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষণে নিচের কোন উৎসটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? বাস্তব উপাদান, শিশু সাহিত্য, সংবাদপত্র, কম্পিউটার। এটা অবশ্যই শিশু সাহিত্য। আমরা ছোটবেলা যে বইগুলি পড়ি ভাষা শিক্ষার জন্য সবগুলি হচ্ছে শিশু সাহিত্য। শিক্ষার্থীদের মধ্যে মৌখিক ভাষা দক্ষতার বিকাশে নিচের কোন কর্মপদ্ধতি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ? একটি ঘটনার বর্ণনা দেওয়া, একটি বস্তুর বর্ণনা দেওয়া, তাদের নিজের ভাষার একটি গল্প বলা, শিক্ষক বলার পর গল্পটি পুনরায় বলা। এটা হচ্ছে মৌখিক দক্ষতা। একটা গল্প শিক্ষক বলে যাবে, তারপর যদি বাচ্চাদের কাছ থেকে এটা ফিডব্যাক নেওয়া হয় শিক্ষার্থীদের কাছ থেকে, তাহলে এটা হবে কি, গল্পটি পুনরায় বলতে হবে, তাহলে তাদের মৌখিক দক্ষতা বৃদ্ধি পাবে। পরের প্রশ্নে বলা হচ্ছে, একটি অধ্যায় সমাপ্ত করার পর শিক্ষিকাদের পাঠ্য বিষয়টি থেকে বিভিন্ন শ্রেণীর বিশেষ্য, সাধারণ বিশেষ্য, নামবাচক বিশেষ্য, এগুলি বিশেষ্য একটা পার্ট, বস্তুবাচক বিশেষ্য খুঁজে নিতে বললেন এবং সেগুলিকে প্রদত্ত নির্দিষ্ট বাক্সে লিখতে, প্রিন্টিং মিস্টেক, এটা লিখতে হবে বললেন। এটি কিসের উদাহরণ? এটা হবে বিষয়ভিত্তিক ব্যাকরণ, কোনো পার্টিকুলার গ্রামারের উপর বলা হচ্ছে, যেহেতু এটা হবে বিষয়ভিত্তিক ব্যাকরণ। তারপরে প্রশ্ন, নিচের কোনটি একটি অবচেতন প্রক্রিয়া এবং শিশুরা এটি সংযোগ সাধনে ব্যবহার করতে শুরু করে? ভাষাতাত্ত্বিক পারদর্শিতা, ভাষা শিক্ষণ, ভাষা অর্জন, দ্বিতীয় ভাষা। এটা হবেই অবশ্যই ভাষা অর্জন হবে। এগুলি সব বড়দের ক্ষেত্রে। ভাষা তাত্ত্বিক তত্ত্ব চলে আসলেই বড়দের ক্ষেত্রে। ভাষা শিখন, এটাও বড়দের ক্ষেত্রে, ছোটোবেলায় এত প্রাইমারি লেভেলে ভাষা শেখানো হয় না। তারপর হচ্ছে দ্বিতীয় ভাষা, এটা হবে ভাষা অর্জন। তারপর
144 নম্বর, একজন শিক্ষিকা হিসেবে তুমি কিভাবে শিক্ষার্থীকে পঠনে উৎসাহিত করবে? তাদের মাতৃভাষা পাঠটি অনুবাদ করে এবং তারপর তাদের প্রশ্নগুলি উত্তর মুখস্থ করতে বলবে, তাদের কেবল পাঠ্যপুস্তক পড়তে বলবে, অধ্যায়ের সারসংক্ষেপ মুখস্থ করতে বলবে, বয়সোপযোগী শিশু সাহিত্য ব্যবহার করে যা তাদের মধ্যে উৎসাহ সৃষ্টি করবে। এটা হচ্ছে অবশ্যই যে ক্লাস 1, 2, 3, 4 লেভেল অনুযায়ী তাদের সাহিত্য পড়িয়ে তাদের উৎসাহ সৃষ্টি করতে হবে। তারপর বলা হচ্ছে পরের প্রশ্নে, শিক্ষার্থীদের ভাষা শিখন স্তর মূল্যায়নের নিচের কোনটি তোমাকে সাহায্য করতে পারে? 4টি অপশন। শিশুদের কবিতা থেকে কাব্যিক উপাদান খুঁজে নিতে বলা, শিশুটিকে অঙ্গিভঙ্গির মাধ্যমে একটি মুখস্থ কবিতা আবৃত্তি করতে বলা। কি বলছে প্রশ্ন দেখো, ভাষা শিক্ষণ স্তর মূল্যায়ন অধ্যায়টি তাদের মাতৃভাষায় অনুবাদ করতে বলা, তাদের স্বাধীনভাবে নিজের ধারণাগুলি অন্যের সাথে ভাগ করে নিতে এবং তাদের কল্পনার প্রকাশ করতে বলা। ভাষা শিক্ষণ মূল্যায়নের স্তর প্রথমে কী হবে, তাদের স্বাধীনতা অবশ্যই দিতে হবে, নালে অনুকরণ হয়ে যাবে, তাই এটা হবে 4 নম্বরটা সঠিক হবে। পরের প্রশ্ন বলা হচ্ছে, একটি অনুচ্ছেদ শুনে তার বিষয় এবং পরিস্থিতি সম্পর্কিত জ্ঞানের ভিত্তিতে শিক্ষার্থীরা অন্তর্নিহিত অর্থ এবং সেই বাক্যাংশগুলি এবং শব্দগুলি খুঁজে নিতে পারবে যা বিশেষ একটি বার্তা গঠন করবে। বার্তাটি শুনে সেটি ব্যাখ্যা করার এই পদ্ধতিটি হলো, অর্থাৎ আমরা ক্লাসে কি করি, একটা গল্প পড়ি, গল্প পড়ার পর যে টাস্কগুলি দেই বাচ্চাদের সেখানে ভাষাগত, সেটা এই পদ্ধতিটাকে আমরা কি বলবো? সমন্বিত দৃষ্টিকোণ, নিজ উচ্চ সহ দৃষ্টিকোণ, ঊর্ধ্বনিম্ন সহ দক্ষতা, সার্বিক ভাষা শিক্ষণ দক্ষতা। এটা হচ্ছে ঊর্ধ্বনিম্ন, অর্থাৎ কতটা বুঝলো তারা, আন্ডারস্ট্যান্ডিং, তাদের স্কিল কতটা হলো, এটা আমরা বুঝতে পারবো এখান থেকে। পরের প্রশ্নে বলা হচ্ছে, শিক্ষার্থীদের ভাষা বিকাশের প্রসারে তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য নিচের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? অর্থাৎ শিক্ষার্থীদের ভাষা বিকাশের ক্ষেত্রে, ভাষা বিকাশের প্রসারে তাদের প্রতিক্রিয়া, তাদের ফিডব্যাক নেওয়া জানানোর জন্য নিচের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? ছাত্ররা ক্লাসের মধ্যে তাদের ত্রুটিগুলির উল্লেখ করাটা পছন্দ করবে না, এই ভেবে শিক্ষিকা ভুলগুলি অগ্রাহ্য করবেন। একজন শিক্ষিকার তৎক্ষণাৎ শিক্ষার্থীর ভুলগুলি চিহ্নিত করা, শিক্ষিকা কেবলমাত্র সেই শিক্ষার্থীর প্রতিক্রিয়া জানাবেন যাদের ভাষা ব্যবহারে বিশেষ সমস্যা রয়েছে, শিক্ষিকা অবশ্যই তাদের ত্রুটিগুলির বিশ্লেষণ করবেন এবং সেই ভুলগুলি সংশোধনের জন্য একটি পন্থা গ্রহণ করবেন, মাতৃভাষা অনুপ্রবেশের ফলে সংঘটিত ভুলগুলি অগ্রাহ্য করবেন। অর্থাৎ মানে পড়ার মধ্যেই অনেক কিছু রয়েছে, ভালো করে পড়তে হবে অবশ্যই, আগে পড়লে বোঝা যাবে, ভালো করে না পড়লে কিন্তু অনেক প্রশ্ন মিস হতে পারে। পরের প্রশ্নে বলা হয়েছে, পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে বলতে বোঝায়। পাঠ্যপুস্তকের বোধগম্যতার স্তর শিক্ষার্থীর বোধগম্যতা স্তরের অতিরিক্ত হবে, পাঠ্যপুস্তকের চাইতে সামান্য উচ্চতরের শিখন প্রদান, পাঠ্যপুস্তক ছাড়া অতিরিক্ত উপকরণ প্রদান, পাঠ্যপুস্তকের সম্পূর্ণ পাঠ আবশ্যিক নয়। পাঠ্যপুস্তকের বাইরে বলতেই আমরা বুঝবো পাঠ্যপুস্তক ছাড়া অতিরিক্ত উপকরণ প্রদান, প্রাসঙ্গিক জিনিসপত্র, প্রাসঙ্গিক বইপত্র। ভাষার একটি অধ্যায় শিক্ষণকালে একজন শিক্ষিকা বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের পাঠও পড়াবেন এবং শিক্ষার্থীকে সেই অংশটি পড়তে বলবেন যেটি ভাষা অধ্যায়ের সাথে সম্পর্কিত। এই ধরনের আবেদনকে বলা যেতে পারে বিষয় ভাষা শিখন, আন্তঃবিষয়ক পাঠ্যক্রম সম্পর্কিত ভাষা, বহুবিধ ভাষা শিখন। যেহেতু পাঠ্যক্রম সম্বন্ধীয়, সেটা অবশ্যই হবে পাঠ্যক্রম সম্পর্কিত ভাষা। তারপরে প্রশ্নে বলা হচ্ছে যে বাচন দক্ষতার সর্বোত্তম বিকাশ তখনই হয় যখন শিক্ষার্থী সমর্থ হয় কোন ক্ষেত্রে? বাচন প্রক্রিয়া সমস্ত ত্রুটিগুলি অগ্রাহ্য করতে, দুরূহ এবং জটিল পাঠ পড়তে, শিক্ষক নির্দেশিত আদর্শ উচ্চারণ মনোযোগ দিয়ে শুনতে, বাস্তব জীবনমুখী পরিস্থিতির সাথে সংযোগ সাধন করতে। এটা হবে অবশ্যই 4 নম্বর, বাস্তব জীবনমুখী পরিস্থিতির সাথে সংযোগ সাধন করতে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ হলো। ব্যাকরণের জন্য সিটেটের এক্সট্রা কতগুলি পরবর্তীতে ক্লাস করব, এক্সাম আর প্রায় 2 মাস রয়েছে, তো তোমরা জানাবে তোমাদের কি বেশি প্রয়োজন। এছাড়া মানে আমি লাস্ট 5 to 10 ইয়ার্স প্রশ্ন এইভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করব। সবগুলি প্রশ্ন থেকে যদি তোমরা প্যাটাগজিগুলি পড়ে নাও এবং প্রশ্নের ধরনগুলি দেখে নাও, তাহলে তোমরা
এই ভিডিওগুলি দেখে তোমরা মোটামুটি একটা স্কোর করতে পারবে, কারণ প্যাডাগজি পার্টিকুলার বই পড়ে একটা তো নলেজ হয়, কিন্তু পাশাপাশি যদি প্রশ্ন সলভ না করা যায়, প্যাডাগজির ক্ষেত্রে কত ধরনের প্রশ্ন হতে পারে এটা দেখা প্রয়োজন। আর প্রত্যেকটা প্রশ্ন যদি কপিতে লিখে রাখো কিংবা প্রশ্ন তোমরা PDF ডাউনলোড করে নাও, তাহলে দেখবে তোমরা এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন প্রায় পাশাপাশি কিংবা হুবহু কমন না আসলেও পাশাপাশি প্রায় কমন অনেক প্রশ্নই দেখতে পাওয়া যায়। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী এরকম কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবে।